ওয়েলকাম স্টুডেন্ট টু অনলাইন ক্লাস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় বা সেকেন্ড চ্যাপ্টারের কোষ বিভাজন উপভাগমূলের দ্বিতীয় ক্লাস শুরু করব। আমাদের চ্যাপ্টার ছিল কন্টিনিউটি অফ লাইফ, আর এই দ্বিতীয় ক্লাসে আজকে আমরা সেল সাইকেল বা কোষ চক্র শুরু করব। প্রতিটি জীবের মতোই প্রতিটি কোষের ও জীবনচক্র রয়েছে। জনিত্রী কোষ থেকে বিভাজনের মধ্য দিয়ে অপত্য কোষ সৃষ্টি হওয়া, আবার সেই অপত্য কোষ ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে অবশ্যই কোষ বিভাজন পর্যায়ের মধ্য দিয়ে পরিণতি লাভ করা এবং তাদের পরবর্তীকালে জীবনাবসান ঘটে যাওয়া। এই যে পর্যায়গুলি, এদেরকে একসঙ্গে বলা হয় লাইফ সাইকেল বা জীবন চক্র। সেটা বলছিলাম, ঠিক সেরকমই কোষের ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে ঘটে যাওয়া কিছু ঘটনাবলী। অবশ্যই এই ক্ষেত্রে আমরা একটু সংজ্ঞাটা অন্যভাবে বলবো। যেমন একটি কোষের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার যে চক্রাবর্ত ঘটনাগুলি, সেগুলিকেই বলা হচ্ছে এক কথায় সেল সাইকেল বা কোষ চক্র। এই কোষ চক্রের ঘটনাগুলি বিশদভাবে যে বিজ্ঞানী আলোচনা করেছেন তিনি হলেন বিজ্ঞানী হাওয়ার্ড এবং অপরজন হলেন বিজ্ঞানী পেল, 1853। এবারে আমরা কোষ বিভাজনের মধ্যেই প্রবেশ করব। কোষ বিভাজন আমরা আগেও দেখেছি যে অপত্য কোষ ক্রমশ বৃদ্ধির ফলে পরিণত কোষ হওয়া, আবার তার জীবনাবসান। এই কোষ চক্র ও ঠিক একটি জীবন চক্রের মতো বিভিন্ন ঘটনা দিয়ে সজ্জিত। সেই ঘটনাগুলিকে যদি আমরা একটু পয়েন্ট আউট করে দেখে নিই, দেখো রেখাচিত্রের সাহায্যে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোষ চক্রকে প্রথমত দুই ভাগে ভাগ করা যাচ্ছে। ফার্স্ট অফ অল ইন্টারফেজ এবং দ্বিতীয় দেখো মাইটোটিক ফেজ। অ্যাকচুয়ালি এই কোষ চক্রটা একটা কোষের শুরু হয়ে যাওয়া, সৃষ্টি হয়ে যাওয়া, বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়ে যাওয়া একটা কোষ, আবার পরবর্তীতে বিভাজন শুরু হওয়া, একটা সৃষ্টি হওয়া কোষ, সৃষ্টি হয়ে গেছে কোষটি, আবার নতুন করে শুরু হওয়া কোষ বিভাজন, এই যে মাঝখানের পর্যায়টা, এই পর্যায়টাই হচ্ছে কোষ চক্র। তাহলে এই পর্যায়টা যদি আমরা দেখি, সেটাকেই ইন্টারফেজ দশা বলা হচ্ছে। আর তারপরেই বিভাজন যখন শুরু হবে, তার মানে কি? তার মানে মাইটোটিক ফেজ বা মাইটোটিক কোষ বিভাজন দশা শুরু হবে। একটা শুরু হওয়া আগে যে পর্যায়টা,
সেটাকে বলা হচ্ছে ইন্টারফেজ। ইন্টার কথাটার মানে দুটি পর্যায়ের মাঝখানের দশা। সেটা হচ্ছে তুমি ধরে নাও তোমরা যে ইন্টারফেজের আগে কোষ অলরেডি একটা সৃষ্টি হয়ে গেছে, একটা সৃষ্টি হয়ে গেছে আর আরেকটা কোষ বিভাজিত হবে, সেটা মাইটোটিক ফেজ। তাহলে এই মাঝখানের দশাটাকে কি বলবো? এই মাঝখান যেহেতু রয়েছে, একটা শুরু হয়ে যাওয়া আর একটা কোষ বিভাজনের শুরু হওয়া আর একটা শেষ হওয়া, এই বিভাজনটাকেই বলা হচ্ছে, এই পর্যায়টাকেই বলা হচ্ছে ইন্টারফেজ। পূর্ববর্তী ধারণা ছিল যে ইন্টারফেজে আসলে এটা রেস্টিং ফেজ। এই ফেজে কোষে তেমন কিছু বিভাজন হয় না। হ্যাঁ, অবশ্যই এখানে বিভাজন হয় না, কিন্তু রেস্টিং হলেও এটা আসলে রেস্টিং নয়। এখানে একটা কোষ মাইটোটিক ফেজের, মাইটোটিক কোষ বিভাজনে প্রবেশ করার আগে কোষটির কিছু প্রস্তুতির প্রয়োজন হয়, কিছু কার্যাবলীর মধ্য দিয়ে যেতে হয়। অ্যাকচুয়ালি ইন্টারফেজটাকে বলা হয় প্রস্তুতি পর্ব দশা। সেই প্রস্তুতি পর্ব হয়ে গেল যে একটা কোষের যা কিছু প্রয়োজন রয়েছে পরবর্তী কোষ বিভাজনের মধ্যে প্রবেশ করার আগে যে ঘটনাবলী প্রস্তুত হওয়া দরকার, সেগুলি হচ্ছে ইন্টারফেজ দশায় সংগঠিত হয়। আচ্ছা, আমরা দেখে নেব যে সেই কার্যাবলী বা সেই অ্যাক্টিভিটিস, সেই ঘটনাবলী কি কি, যেগুলো একটা কোষের বিভাজনের জন্য অত্যন্ত প্রয়োজন। প্রথমত আমরা কোষ বিভাজনকে দেখো ইন্টারফেজ, মাইটোটিক ফেজ। ইন্টারফেজকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করেছি। দেখো, ফার্স্ট অফ অল রয়েছে G1 দশা, একে বলা হচ্ছে প্রথম বৃদ্ধি দশা। জি মানে হচ্ছে গ্রোথ, গ্রোথ মানে বৃদ্ধি। সেখান থেকে আমরা প্রথম লেটারটা নিয়ে বোঝানো হয়েছে যে এটা জি ফেজ। তো ওয়ান মানে হচ্ছে এটা প্রথম বৃদ্ধি দশা, প্রথম ঘটে যাওয়া ঘটনা বৃদ্ধি সংক্রান্ত। দ্বিতীয় ফেজ দেখো এস দশা। এস কেন লেখা হলো? এস লেখা হলো কারণ এখানে ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের সংশ্লেষণ বা সিনথেসিস ঘটে। ইংলিশ ওয়ার্ড সিনথেসিস থেকে এস শব্দটাকে নেওয়া হয়েছে, সেই জন্য এই দশাটার নাম দেওয়া হয়েছে দেখো সংশ্লেষ দশা। তো তারপরে দেখো রয়েছে G2 দশা। সি মানে আমরা আগেই বলেছি বৃদ্ধি। তো এটা বৃদ্ধির দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় বৃদ্ধি দশা। তাহলে আমরা ইন্টারফেজের শ্রেণী বিভাগগুলো জেনে নিলাম। নেক্সট মাইটোটিক ফেজ, তার মানে মাইটোটিক কোষ বিভাজন পর্যায়টা। তো মাইটোসিস বা মাইটোটিক কোষ বিভাজন পর্যায়ে আমরা পূর্ববর্তী ক্লাসে যখন কোষ বিভাজন সম্পর্কে সাধারণ ধারণা নিয়েছি, সেখানে আমরা বলেছি যে মাইটোটিক কোষ বিভাজনের মধ্যে ক্যারিওকাইনেসিস যেটা ঘটে তার থাকে চারটি পর্যায়। সেই চারটি পর্যায় এখানে আমরা PMAT এর দ্বারা সংক্ষেপে বোঝানো হয়েছে। তো পিতে দেখে নাও, পিতে প্রোফেজ, এমতে দেখো মেটাফেজ, এতে অ্যানাফেজ এবং টিতে টেলোফেজ দশা। তো মাইটোটিককে চার ভাগে তাহলে ভাগ করা যাচ্ছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ওকে, চলো আমরা আরেকটু ভালো করে ছবির মধ্য দিয়ে দেখে নিই। এই যে বিশেষ তিনটি পর্যায় G1, S, G2,
সেল সাইকেল বা কোষ চক্রের এই যে কার্যাবলীগুলোকে এই সিকোয়েন্স অনুযায়ী তোমরা কিন্তু পড়বে। ফার্স্ট অফ অল G1, তারপরে S, G2। এই পর্যায়টাই বিভাজিত হচ্ছে না, অর্থাৎ G1, S, G2 এটাই ইন্টারফেজ। তো এই ইন্টারফেজের প্রত্যেকটায় মূল যে কাজ সেটা একটা কথা দিয়ে এখানে এই চিত্রের মধ্য দিয়ে দেখো বোঝানো হয়েছে। আবারও এখানে লেখা হয়েছে ডিফারেন্ট ফেজেস অফ সেল সাইকেল। G1 ফেজ আমরা আগের ছবিটাও দেখে নিয়েছি, প্রথম বৃদ্ধি দশা, তৃতীয় এস দশা বা সংশ্লেষ দশা, সিনথেসিস ফেজ। তো দেখো এখানে ডিএনএ রেপ্লিকেশন কথাটা লেখা আছে, রেপ্লিকেশন। তো রেপ্লিকেশন কথাটার মানে হচ্ছে একটা জেরক্স তৈরি হওয়া। আমরা যেমন একটা পেজের হুবহু একই রকম আরেকটা কপি করি, পুরো জেরক্স করা হয়, এখানে যেমন লেখা পরবর্তী কপিটাতেও ঠিক সেরকম লেখা। তো ডিএনএ থেকে আবারও ডিএনএই তৈরি হয়, তো তাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। আমরা আগের দশায় কিন্তু জেনেছি যে যেখানে আমরা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি যে সেখানে কিন্তু সংশ্লেষ দশা বা ডিএনএ সিনথেসিস ঘটে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন ঘটে, এমআরএনএ সংশ্লেষ ঘটে, যেগুলো কিন্তু পরবর্তীকালে অপত্য কোষগুলির মধ্যে সমানভাবে বন্টিত হয় কোষ বিভাজনের মধ্য দিয়ে। তাই তো এখানে এই প্রস্তুতিগুলি। তো যাই হোক, এখানে এস দশাটাকে কিন্তু একটা সিঙ্গেল একটা কাজের মধ্য দিয়ে বোঝানো হয়েছে, ডিএনএ রেপ্লিকেশন। পরের ফেজটা দেখো, G2 ফেজ, প্রিপারেশন ফেজ, ফাইনাল প্রিপারেশন, শেষ প্রস্তুতি পর্ব। যে এখানে দ্বিতীয় বৃদ্ধি দশা, আবার এখানে বিভিন্ন রকমের আরএনএ, ডিফারেন্ট টাইপস অফ আরএনএ সিনথেসিস ঘটে, অর্থাৎ বিভিন্ন রকমের আরএনএ সংশ্লেষিত হয়, বিভিন্ন প্রোটিন প্রস্তুতি হয়, তৈরি হয়, এবং এই ঘটনাগুলি সর্বশেষ প্রস্তুতি হওয়ার পর তবে এখান থেকে দেখো তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে আবার এইবার সমস্ত প্রস্তুতি শেষে এখান থেকে কিন্তু প্রবেশ করলো কোন ফেজে? মাইটোসিস সেল ডিভিশনের মধ্যে, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন পর্যায়ের মধ্যে কোষ প্রবেশ করলো। দেখো কাজটা এখানে বলা হয়ে গেছে, সেল ডিভিশন। তো সেই আবার প্রোফেজ, ফার্স্টের দশা, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এইটুকুর নাম ক্যারিওকাইনেসিস, কারণ নিউক্লিয়াসের বিভাজন ঘটে এটা। অবশেষে কোষের সাইটোপ্লাজমও ঘটে, সাইটোপ্লাজমের বিভাজনও ঘটে। সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হয় সাইটোকাইনেসিস। পূর্ববর্তী ক্লাসে সম্পর্কে আমরা বলেছি। তো দেখো এই বিভাজন পর্যায়ের শেষে আবার কোষ কিন্তু G1 ফেজে প্রবেশ করলো। এই যে দেখছো একটা চক্রা করে কিন্তু ঘুরছে, চক্রাকারে ঘটে যাচ্ছে এই ঘটনাগুলি। যে এই কোষটা যখন বিভাজিত সাইটোকাইনেসিস সম্পন্ন হলো, তখন কিন্তু গোটা কোষটা বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি হয়েছে। তাহলে পরবর্তীকালে আবার কি করবে সেই কোষটি? সেই কোষটি আবার G1 ফেজ, কিছুক্ষণের জন্য আর বিভাজিত হবে না, প্রস্তুতি চলবে, তো আবার G1 ফেজ এবং S2 ফেজ এবং G2 ফেজ। তাহলে এই যে তীর চিহ্নটা দেখো, যে কোষ বিভাজন শেষ হওয়ার পর চলবে প্রস্তুতি পর্ব, যেটা সম্পন্ন হবে তিনটি পর্যায়ের মধ্য দিয়ে। এই যে শেষ হলো দেখো, তাহলে ছিল কি এখানে কোষ বিভাজন শেষ হয়ে গেছিল, G1 দিয়ে শুরু হয়েছে, S2, সরি এখানে শুধু S বা সিনথেসিস দশা, এরপরে দেখো G2 ফেজে চলে গেল। G2 ফেজ সম্পন্ন হওয়ার পর কোষ
কি বিভাজিত হতে শুরু করলো, অর্থাৎ কোষ বিভাজন পর্যায়ের মধ্যে প্রবেশ করলো। তাহলে এই যে চক্রাকারে হচ্ছে, এই জন্য ঘটনাটাকে সেল সাইকেল বলা হচ্ছে এবং এটা প্রতিনিয়ত ঘটে চলেছে। ওকে, আমরা দেখে নেব এবার প্রত্যেকটা পর্যায়ের বিশদ আলোচনা। কাজ ফাইনালি আরেকবার আমরা রিভিশনে দেখে নেব প্রত্যেকটা পর্যায়ের কাজ। চলে আসি প্রথমে জীবন দশা। জীবন দশার শুরুর আগে দেখো সেল ডিভিশন অর্থাৎ মাইটোটিক ফেজ বা কোষ বিভাজন শেষ হওয়ার পর একটা পর্যায়কে দেখো লাল রঙে দেখানো হয়েছে যে G0। এই G0 দশাটাকে একটু দেখো। G0 দশার পরেই কিন্তু শুরু হলো G1 দশা। তাহলে G0 দশাটা হচ্ছে G1 অবস্থিত সেই দশাটি যেখানে একটা সময় কোষ বিভাজিত, এই যে বিভাজন শেষে যেহেতু দেখানো হচ্ছে, তো এই বিভাজন সম্পন্ন হওয়ার পর কিছু কিছু কোষ রয়েছে যেগুলো কিন্তু আর বিভাজিত হয় না পরবর্তীকালে। তখন সেই সমস্ত কোষগুলি G0 ফেজের মধ্যে অবস্থান করে। অবশ্যই এ ব্যাপারে মানব দেহের অন্যতম কোষ স্নায়ু কোষ এবং পরিণত লোহিত রক্তকণিকা আরবিসি, এরা কিন্তু এই G0 দশায় অবস্থান করে। পরবর্তীতে এরা কিন্তু আর বিভাজিত হয় না। এখানে এদের বিভাজনটা এক প্রকার বন্ধ হয়ে যায়, অর্থাৎ সেল ডিভিশন আর অ্যারেস্টেড ইন দিস ফেজ ইজ কল্ড G0 ফেজ। মানে এই পর্যায়ে এসে বিভাজন তাদের সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। আমরা উদাহরণটা দিলাম। এরপরে শুরু হবে জীবন দশা। আমরা একই চক্র কিন্তু আরো একবার দেখাচ্ছি। এইখানে চক্রটা দেখানোর মানে হচ্ছে প্রত্যেকটা দশার মাঝে দেখো সুন্দর করে কাজগুলো দেওয়া আছে। এই কাজগুলো যখন তোমরা পরীক্ষার জন্য লিখবে যে জীবন দশায় কি কি ঘটনাগুলি ঘটে বা কি কি কার্য সম্পন্ন হয়, তখন তোমরা কিন্তু এটা পয়েন্ট ওয়াইজ পয়েন্ট করে করে 1 2 3 4 করে কিন্তু সুন্দর করে লিখে দিতে পারবে। এই কাজগুলো ভেতরে আরেকবার দেওয়া রয়েছে। প্রথমত বৃদ্ধি দশা, প্রথম বৃদ্ধি দশা বলা হয় এটিকে। দ্বিতীয়ত কোষ বিভাজন শুরুর জন্য যে প্রয়োজনীয় শক্তি প্রয়োজন, সেটাও কিন্তু জীবন দশার মধ্যে সঞ্চিত থাকে। এটিপি আমরা দেখতে পাচ্ছি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট পুরো নাম। এটি এনার্জি কারেন্সি বলা হয়। এর মধ্যে আমাদের শক্তি নিহিত আছে। তো এই এটিপি এখানে সঞ্চিত রয়েছে, যাতে কোষ বিভাজন পর্যায়ে এই শক্তি ব্যয় হয়। খুবই গুরুত্বপূর্ণ কাজ এটি। নিউক্লিওটাইড অর্থাৎ ডিএনএ সংশ্লেষণ, ডিএনএর সঙ্গে এখানে ফসফেট গ্রুপ যোগ হওয়া, নিউক্লিওটাইড হওয়া, ডিএনএর সঙ্গে অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের একক সেটি প্রস্তুত হওয়া বা সিনথেসাইজ হওয়া, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ এবং নিউক্লিয়াসের বৃদ্ধি হওয়ার যে প্রয়োজনীয় জিনিসগুলি এখানেই সেগুলো তৈরি হয়। একটা জিনিস বলি, এখানে বৃদ্ধি লেখা আছে, নিউক্লিয়াসের বৃদ্ধি হবে, এখানে প্রোটিনগুলি সংশ্লেষ হবে, এখানে আরএনএ সংশ্লেষ হবে। পরীক্ষাতে অনেক সময় এরকম আসতে পারে যে ডিএনএ সংশ্লেষিত হওয়ার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কোন পর্যায়ে সংশ্লেষিত হয়। তাহলে ডিএনএ সংশ্লেষ হচ্ছে কোন পর্যায়ে? এস দশায়। কিন্তু তার জন্য এই সংশ্লেষ হওয়ার জন্য যে সমস্ত উপাদানগুলি অত্যন্ত প্রয়োজন, সেগুলি কিন্তু হচ্ছে সংশ্লেষিত এই পর্যায়ে G1 ফেজে।
এখানে কোষের বৃদ্ধির প্রথম পর্যায় সম্পন্ন হওয়ার পর এস দশায় প্রবেশ করলো। এস দশায় ডিএনএ দ্বিতীয়করণ, ডিএনএ রেপ্লিকেশন হওয়া, আমরা একটা ডিএনএ থেকে হুবহু ডিএনএ তৈরি হওয়া, সেটা হবে প্রথম কাজ। ডিএনএ এর সঙ্গে আমরা আগে অবশ্যই কিছুটা পড়ে এসেছি যে ডিএনএ হিস্টোন প্রোটিনের সঙ্গে আবদ্ধ হয়ে অবস্থান করে ক্রোমাটিন ফাইবার তৈরি করে। তাহলে এস দশায় এখানে দেখো ডিএনএ রেপ্লিকেশন হওয়া সঙ্গে হিস্টোন প্রোটিন সংশ্লেষ হওয়া, সেটাও এখানে হচ্ছে। নিউক্লিয়াসের আবারও শেষ পর্যায়ে বৃদ্ধি, ক্রোমোজোম এবং সেন্ট্রিওলের প্রতিলিপি গঠন, এখানেও দেখো প্রতিলিপি ডিএনএ রেপ্লিকেশন, এখানেও ক্রোমোজোমগুলি এবং সেন্ট্রিওলের রেপ্লিকেশনগুলি ঘটছে। পয়েন্ট ধরে তোমরা এই কাজগুলো লিখলেই হবে। আর প্রধান কাজ যেহেতু ডিএনএ সংশ্লেষ করা, সেই জন্য এটাকে সংশ্লেষ থেকে আমরা আগে বলেছি এস ফেজ। ওকে, এস ফেজের পরে G2 দ্বিতীয় বৃদ্ধি দশা, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ করা। এই পর্যায়ের কাজ সমস্ত শেষ ফাইনাল পর্যায়ে সমস্ত প্রোটিন এবং আরএনএ সংশ্লেষ ঘটে যাওয়ার পর তারপরে কোষ বিভাজন পর্যায়ে প্রবেশ করবে, অর্থাৎ মাইটোসিস ফেজ। এই পর্যন্ত আমাদের, যেখানে আমি দেখাচ্ছি দেখো, এখানে কিন্তু এই পর্যন্ত আমাদের ইন্টারফেজ দশাটি শেষ হলো এবং তার কার্যাবলী শেষ হলো। এবার চলে আসবো গুরুত্বর ক্ষেত্রে। গুরুত্ব বলার আগে কয়েকটা কথা বলি। এই যে ঘটনাগুলি, এই যে অ্যাক্টিভিটিস বা কার্যাবলী প্রত্যেকটা কোষের মধ্যে ঘটছে, প্রত্যেকটা ইন্টারফেস দশায়, তো এই ঘটনাগুলিকে সম্পন্ন করতে সাহায্য করছে এক ধরনের প্রোটিন, তার নাম সাইক্লিন প্রোটিন। কি নাম? সাইক্লিন প্রোটিন। আর এই সাইক্লিন প্রোটিন, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ সিডিকে, এই এনজাইমের সাহায্যে দুজনে মিলেই ইন্টারফেজের এই কাজগুলোকে সম্পন্ন করতে সাহায্য করছে। এই প্রোটিনের নাম হচ্ছে সাইক্লিন, এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক এক প্রকার উৎসেচকের সাহায্যে এই কোষ চক্রের যে ঘটনাগুলি সেগুলোকে সাহায্য করতে সংগঠিত হতে। সাইক্লিন একা করতে পারে না, সেই জন্য দেখো কাইনেজ উৎসেচকের উপরে সাইক্লিন সর্বতোভাবে নির্ভর, সেই জন্যও নামটা দেওয়া হয়েছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটা তোমাদের দশম শ্রেণীর জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও একটু জেনে নিলে। চলো আমরা দেখে নিই তাৎপর্য এবং গুরুত্ব। তো এই যে কোষ চক্র, এর গুরুত্বটা কি? গুরুত্ব আমরা কাজ দিয়েই বলবো যে কোষ চক্র আসলে কোষ চক্র বা সেল সাইকেল একটি বায়োকেমিক্যাল প্রসেস বা জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই পর্যায়ে আমরা দেখলাম ডিএনএ সংশ্লেষ হচ্ছে, আরএনএ তৈরি হচ্ছে, বিভিন্ন প্রকার উৎসেচক তৈরি হচ্ছে, যেগুলি পরবর্তীকালে কোষ বিভাজনের মাধ্যমে অপত্য কোষেও সঞ্চারিত হবে। এবং এক্ষেত্রে তাৎপর্য বলতে গেলে আমরা যেটা বলবো, এই কাজগুলি তোমরা তাৎপর্য হিসাবে পয়েন্ট ওয়াইজ লিখতে পারো। আর একটা কথা, এই যে একটা পর্যায় থেকে অন্য পর্যায়ে কোষ প্রবেশ করছে, এই পর্যায়গুলির প্রত্যেকটি পর্যায়ের শেষে এরকম জায়গায় একটি করে চেক পয়েন্ট আছে।
চেক পয়েন্টটা, প্রথম চেক পয়েন্ট এখানে অবস্থান করছে, তার নাম G1S, অর্থাৎ G1 থেকে S এ প্রবেশ করার, ধরে নাও এরকম জায়গায় মাঝখানে অবস্থিত। G1 থেকে S এর মধ্যে একটা চেক পয়েন্ট। চেক পয়েন্ট কি? চেক পয়েন্ট হচ্ছে একটি নিয়ন্ত্রক, যে নিয়ন্ত্রকের কাজ হলো যে এই পর্যায়ে যদি সমস্ত কাজ সম্পন্ন হয়ে থাকে সঠিকভাবে, তবেই সে G1 থেকে S ফেজে প্রবেশ করতে পারবে। যদি কাজগুলো সঠিক না হয় তাহলে সে এখানে অ্যারেস্টেড হয়ে যাবে, অর্থাৎ এখানেই থেমে যাবে কোষের প্রস্তুতি পর্ব। না হলে, যদি সেটা চেক না হয়ে থাকে, তাহলে কোনো কাজ যদি এখানে ভুল কিছু করা হয়ে থাকে, সেটা কিন্তু পরবর্তী কোষে প্রবেশ করে যাবে, পরবর্তী দশায়, সেখান থেকে আবার D2 এবং আলটিমেটলি কোষ বিভাজনের মাধ্যমে অপত্যের মধ্যে পৌঁছে যাবে। এবং সেক্ষেত্রে কিন্তু জেনেটিক ডিসঅর্ডার এবং ক্যান্সার, এই ধরনের ডিজিজগুলো সৃষ্টি হতে পারে। তো যাতে একটা কোষের কাজগুলি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরের দশায় যেতে না পারে, সেই জন্য যে পয়েন্টগুলো এই জায়গাগুলোয় রয়েছে সেগুলিকে বলা হয় চেক পয়েন্ট। এখানে প্রথম চেক পয়েন্ট, তাকে বলা হয় G1S, তার মানে G1 এবং S দশার মাঝখানে অবস্থিত প্রথম চেক পয়েন্ট। দ্বিতীয় চেক পয়েন্ট G2M। কোথায় G2M? G2 এখানে দেখো শেষ হচ্ছে। এখানে M এ প্রবেশ করার আগে G2 শেষ হওয়ার পর M এ প্রবেশ করার পূর্ববর্তী জায়গায় দেখো এইখানে আরেকটা থাকে চেক পয়েন্ট, তার নাম G2M। অর্থাৎ S দশায় ঘটে যাওয়া ঘটনাগুলি এবং G2 ফেজে যে সমস্ত কাজ হওয়ার কথা সেগুলি সঠিক হলে তবে এই চেক পয়েন্ট ক্রস করে পরবর্তী ফেজে প্রবেশ করতে পারবে। তবে হ্যাঁ, যদি G2M পয়েন্ট ক্রস করে যায়, তারপরে M ফেজে প্রবেশ করে, ওখানেও আরেকটা চেক পয়েন্ট রয়েছে, সেই চেক পয়েন্টের নাম M চেক পয়েন্ট। ফাইনালি ওখানে আরেকবার চেক আপ হবে যে আগে যে সমস্ত কাজ সব সঠিকভাবে সম্পন্ন হলো কি হলো না। যদি সম্পন্ন না হয়ে থাকে, কোনো রকমের সমস্যা থাকে, এখানে রিপেয়ারমেন্ট করারও ব্যবস্থা আছে। তো কিছু অবশ্যই প্রোটিন ফ্যাক্টর রয়েছে যারা এখানে রিপেয়ার কাজ করছে, সেগুলো কাজ করে সমাধান করে তারপরে মাইটোটিক ফেজে প্রবেশ করানো তাদের কাজ, M চেক পয়েন্টের কাজ। ওকে, তো চেক পয়েন্টগুলি যদি সঠিকভাবে কাজ না করে, এই চেক পয়েন্ট যেগুলো বললাম, প্রথম G1H, তারপর G2M এবং অবশেষে এখানে অবস্থিত M, এই চেক পয়েন্টগুলি কিন্তু কোষ বিভাজনের প্রত্যেকটা দশায়, কোষ চক্রের প্রত্যেকটি দশার কাজগুলিকে এক প্রকার নিয়ন্ত্রণ করছে। যদি এগুলো নিয়ন্ত্রণ না হয়, তাহলে কিন্তু অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, আমরা এখানে যদি নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে কিন্তু অনিয়ন্ত্রিত কোষ বিভাজন শুরু হবে। তাৎপর্যের ক্ষেত্রে আমাদের এটাই বলতে হবে যে যে সমস্ত ঘটনাগুলি কোষ বিভাজনের, কোষ চক্রের প্রত্যেকটা ফেজে আমাদের সংঘটিত হওয়ার কথা, যদি কোষ চক্রের এই বিভিন্ন বিন্দুতে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়, তাহলে পুরো কোষ বিভাজন চক্রের সমন্বয় বিনষ্ট হবে। তখন কি দেখা দেবে? তখন দেখা দেবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। আর এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে আমাদের দেহে তৈরি হবে টিউমার,
আমরা টিউমারের নাম আগেও শুনেছি, যেটা হচ্ছে কোষপুঞ্জ অনিয়ন্ত্রিত। যেহেতু আমরা এই সমস্ত কোষ ইন্টারফেস দশার নিয়ন্ত্রকগুলি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন কোষে অনিয়ন্ত্রিত বিভাজন হবে। সেই অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে কোষে টিউমার তৈরি হবে। আর এই টিউমার যদি দেহের ক্ষতি করে, দেহের কোষের কার্যক্ষমতা নষ্ট করে, বিভিন্ন শারীরবৃত্তীয় সমস্যা সৃষ্টি করে, তখনই কিন্তু সেই টিউমারকে বলা হবে ম্যালিগন্যান্ট টিউমার। আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ তাৎপর্যের ক্ষেত্রে চলে এসেছি। প্রথমে তোমরা তাৎপর্যের ক্ষেত্রে বলবে কি কি কাজ সম্পন্ন হয়, কি কি জিনিস তৈরি হয় এই প্রস্তুতি পর্বে। এবং তৃতীয় যেটা, সেটাই এখন আবার আমি বর্ণনা করব, যে যদি কোষের নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায়, অর্থাৎ ইন্টারফেস দশার প্রত্যেকটা কাজের যে নিয়ন্ত্রক বিন্দুগুলি রয়েছে সেগুলোর যদি কার্যক্ষমতা নষ্ট হয়, তাহলে আমাদের দেহে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন শুরু হবে এবং তার ফলে সৃষ্টি হবে টিউমার। আর এই টিউমার কখনো কখনো এই টিউমারকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার। কোন টিউমার গুলোকে আমরা ম্যালিগন্যান্ট টিউমার বলবো, এবার সেটা একটু বলি। ম্যালিগন্যান্ট কথাটার মানেই হলো ব্যাডলি বর্ন, খারাপ ভাবে সৃষ্টি হওয়া। তো সেগুলোকেই, সেই টিউমার গুলোকেই বলবো ম্যালিগন্যান্ট, যার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখব। 1 নম্বর বৈশিষ্ট্য, যদি সেই টিউমারটি বা সেই অনিয়ন্ত্রিত কোষপুঞ্জ পাশের ভালো কোষগুলোকে আক্রমণ করার ক্ষমতা অর্জন করে, অর্থাৎ পাশের ভালো কোষগুলোকে অ্যাটাক করতে পারে, 1 নম্বর। 2 নম্বর, এবং ওই ভালো কোষগুলোর যে গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কার্যাবলী সেগুলোকে নষ্ট করে দিতে পারে। এবং যে টিউমারগুলি যে জায়গায় তৈরি হলো সেই জায়গা থেকে দেহের অন্যান্য অঙ্গে, অন্যান্য অংশে পৌঁছে সেখানেও আবার নতুন করে গৌণ টিউমার সৃষ্টি করতে পারে। সেই ধরনের টিউমারগুলোকে আমরা বলবো ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে এই যে ক্ষমতা এই টিউমারের, অবশ্যই এটা খুবই ক্ষতিকারক জীবদেহের ক্ষেত্রে। যেখানেই সৃষ্টি হলো সে ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোষ চক্রের বিভিন্ন দশায় নিয়ন্ত্রণ বিন্দুগুলো নষ্ট হয়ে গেছে, সুতরাং অনিয়ন্ত্রিত হয়ে একটা কোষ বিভাজিত হওয়ার আমরা তো দেখছি একটা পর্যায়ে একটা নির্দিষ্ট ছন্দ আছে, একটা নির্দিষ্ট পর্যায়ে একটা সিস্টেমেটিক ওয়ে, পদ্ধতিগত দিক রয়েছে। তা যখন নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাবে তখন কিন্তু তার আর সেই নির্দিষ্ট পর্যায়গুলি থাকছে না। সে তখন আরো কম সময়ে প্রচুর পরিমাণে কোষ তৈরি করে টিউমার আকৃতি সৃষ্টি করলো। এই টিউমার পাশের কোষকে আক্রমণ করে নিজের এবং পাশের যে সমস্ত সক্রিয় কোষগুলো ছিল তাদের সমস্ত কার্যাবলীগুলোকে নষ্ট করে দিল এবং নানান রকমের শারীরবৃত্তীয় ঘটনা, যেগুলো জীব দেহের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত, সেগুলো ঘটতে শুরু করলো। শুধু তাই নয়, সেই ম্যালিগন্যান্ট টিউমারগুলি রক্ত এবং লসিকার মাধ্যমে দেহের যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে এবং সেখানে গিয়েও টিউমার সৃষ্টি করে। সেই টিউমারগুলি আবার পাশের কোষগুলোকে আক্রমণ করতে শুরু করলো। এই যে ম্যালিগন্যান্ট টিউমারগুলি দেহের অন্যান্য জায়গায় চলে যাওয়া এবং সেখানে গিয়েও টিউমার সৃষ্টি করা, যে ধর্ম বা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, তাকে বলা হয় মেটাস্ট্যাসিস। মেটাস্ট্যাসিস ক্যান্সার বা ম্যালিগন্যান্সির অন্যতম বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যই সমগ্র জীব দেহকে একটু একটু করে কিন্তু তার সমস্ত শারীরবৃত্তীয় কাজগুলোকে নষ্ট করে জীবকে মৃত্যুর দিকে
ঠেলে দিতে পারে। তো এই ম্যালিগন্যান্ট টিউমারটার এই যে অবস্থা টিউমারটার এই যে বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত করলাম, এই গোটা পর্যায়টাকে টিউমারের বলা হয় ম্যালিগন্যান্সি। সুতরাং বুঝতেই পারছো যে কোষ চক্রের এই দশার সঙ্গে ক্যান্সার হওয়ার বা ম্যালিগন্যান্ট টিউমার হওয়ার সম্পর্ক তো রয়েইছে। আমি তাও বলেছি যে এখানে যদি চেক পয়েন্টগুলো সঠিক কাজ না করে তাহলে কিন্তু জেনেটিক ডিসঅর্ডারও হতে পারে, কারণ এই কোষ বিভাজন হওয়ার ফলেই অপত্য কোষ তৈরি হবে। যদি এখানে কোনো এই সমস্ত পর্যায়গুলো যদি কোনো ব্যাঘাত ঘটে থাকে, কোনো ডিসপিউট থাকে, সেগুলো কিন্তু চেক না হওয়ার ফলে পরবর্তী অপত্য কোষের মধ্যে ট্রান্সমিটেড হবে, সেটা দূর করা একেবারেই সম্ভব নয়। তো যেটা বলছিলাম, তো কোষ চক্রের অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধির ফলে টিউমার সৃষ্টি হওয়া, এটা সেই টিউমার ম্যালিগন্যান্ট হওয়া বা পরবর্তীকালে ক্যান্সার তৈরি হওয়া, এটা কিন্তু কোষ চক্রের একটি অন্যতম তাৎপর্য। অবশ্যই তোমরা কিছু বলবে, যেহেতু তোমরা টার্মটা প্রথম শুনছো, ম্যালিগন্যান্সি, মেটাস্ট্যাসিস। তো আমরা এবার একটু সাম আপ করে নিই। তাহলে তাৎপর্য আরেকবার বলবো, তাৎপর্য আবার কি করবে তোমরা, তাৎপর্যে কাজগুলো লিখবে, কি কি উপাদান সংশ্লেষিত হচ্ছে সেগুলো বর্ণনা করবে, এবং 3 নাম্বার পয়েন্ট যে কোষ চক্রে যদি নিয়ন্ত্রণ নষ্ট হয় তাহলে টিউমার সৃষ্টি হওয়া এবং সেই টিউমার ম্যালিগন্যান্সি হতে পারে। তো সেই ম্যালিগন্যান্ট টিউমার পাশের সক্রিয় সুস্থ থাকা কোষগুলোকে তাদের কার্যক্ষমতাকে নষ্ট করে দেয় এবং মেটাস্ট্যাসিস দেখা দেয়, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি হয়, যেটা দেহের অন্যান্য অংশে গিয়েও গৌণ টিউমার সৃষ্টি করে। আবার গৌণ শব্দটা তোমাদের কাছে বা সেকেন্ডারি টিউমার প্রথম বললাম, কারণ যেখানে প্রথম টিউমার সৃষ্টি হয়েছিল সেই প্রথম টিউমারটাকে বলা হচ্ছে প্রাইমারি টিউমার। সে যখন ব্লাডি স্ট্রিম বা রক্ত বা লিম্ফ্যাটিক সিস্টেম, লসিকা তন্ত্র এদের মাধ্যমে দেহের অন্যান্য জায়গায় পৌঁছে সেখানেও টিউমার সৃষ্টি করছে, তখন সেগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি টিউমার। তো তাৎপর্যের ক্ষেত্রে তোমরা ক্যান্সারের সঙ্গে এই যে সম্পর্কটা এটা বলবে। আজকে আমরা আবার একটু সাম আপ করে নিই। প্রথমেই তোমরা কোষ চক্রের সংজ্ঞা পড়বে, প্রধান দুটি পর্যায় পড়বে, ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। যখন আসবে তোমরা প্রথম যে রেখাচিত্র দিয়েছি সেটা অবশ্যই দেবে। কোন বিজ্ঞানী আবিষ্কার করেন তাদের নাম মনে রাখবে। মাইটোটিক ফেজের যে বিভিন্ন পর্যায় রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সেগুলি দেখবে। পরীক্ষায় পরবর্তী কোশ্চেন আসতে পারে এরকম, কোষ চক্রের গুরুত্ব লেখো 2 নম্বরের কোশ্চেন হিসেবে। সংজ্ঞা, কোষ চক্রের বিভিন্ন পর্যায়, কোন বিজ্ঞানী কোষ চক্রের বিশদ বিবরণ দিলেন এবং কোষ চক্রের তাৎপর্য। আর আলাদা করেও পড়তে পারো যে কোষ চক্রের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক কি। আরেকটি ছোট প্রশ্ন রয়েছে, মানব দেহে এই কোষ চক্রের সময় হচ্ছে 24 আওয়ার্স বা 24 ঘন্টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাস আমরা পরবর্তী সেল ডিভিশনের বাকি পার্টটা করবো। ওকে।